রেস্টুরেন্টে চেনা টেবিলটায় বসে আছি। ঘড়ির কাঁটা যেন আজ বড্ড ধীরে চলছে। ঠিক 1 মাস 4 দিন পর আজ আলোর সাথে দেখা হবে। আমাদের 5 বছরের ভালোবাসার সম্পর্কটা মাত্র একটা মেসেজে শেষ হয়ে গিয়েছিল। আজ ও ডেকেছে শেষবারের মতো কিছু কথা বলতে। হঠাৎ দরজার বেলটা বেজে উঠল। তাকিয়ে দেখি আলো ঢুকছে। পরনে সেই নীল রঙের শাড়িটা, যেটা আমি ওকে জন্মদিনে উপহার দিয়েছিলাম। কিন্তু ওর চোখের নিচের কালো দাগগুলো বলে দিচ্ছে ও হয়তো ভালো নেই। ও এসে আমার সামনের চেয়ারটায় বসল। কিছুক্ষণ দুজনের মাঝেই এক অসহ্য নীরবতা। কেমন আছো আলো? ভালো থাকার সংজ্ঞাটাই তো ভুলে গেছি সূর্য। তুমি কেমন আছো? তোমাকে দেখে মনে হচ্ছে অনেকদিন ঘুমাওনি। ঘুমাবো কি করে বলো? চোখ বন্ধ করলেই তো সে 1 মাস আগের রাতটার কথা মনে পড়ে। কেন করলে এমনটা আলো? একটা বারও কি আমার কথা মনে পড়েনি? 5টা বছরকে এত সহজে এক নিমেষে মুছে দিলে। সহজে? তোমার কি মনে হয় সূর্য, আমি খুব সহজে তোমাকে ভুলে গেছি? এই একটা মাস আমার প্রতিটা সেকেন্ড কিভাবে কেটেছে তা শুধু আমি আর আমার বালিশটা জানে। কিন্তু আমাদের তো কোনো ভবিষ্যৎ ছিল না সূর্য। বাস্তবতার কাছে আমাদের হার মানতেই হতো। টেবিলের উপর আলোর হাতটা ধরতে গিয়েও হাতটাকে টেনে নিলাম। বাস্তবতা নাকি তোমার পরিবারের চাপ? আমি তো তোমাকে বলেছিলাম আলো, আর মাত্র কয়েকটা মাস। আমার প্রজেক্টটা পাশ করলে আমি সব কিছু গুছিয়ে নিতাম। তোমার বাবা মায়ের সামনে কি দাঁড়ানোর মতো যোগ্যতা আমার হয়ে যেত। তুমি একটু ভরসা রাখতে পারলে না আমার উপরে? ভরসা আমি নিজের চেয়েও বেশি করতাম তোমার উপর সূর্য। কিন্তু আমার ফ্যামিলির পরিস্থিতি তুমি জানতে না। বাবার হার্ট অ্যাটাক, মায়ের কান্না, আমি আর নিতে পারছিলাম না। আমি যদি সেদিন ওই সিদ্ধান্ত না নিতাম, হয়তো আজ আমার বাবাকেই হারাতাম। আমি বাধ্য হয়েছিলাম সূর্য, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? ভালোবাসায় কি ক্ষমা শব্দটা খাটে আলো? আমি তো তোমাকে কোনোদিনও দোষ দিইনি। আমি শুধু কষ্ট পাচ্ছি এই ভেবে যে শেষবার যখন আমাকে জড়িয়ে ধরেছিলে তখন কেন বলতে পারলে না যে এটাই শেষ? আমি তো জানতামই না যে পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি একটা একা মানুষ হয়ে যাব। এটা নাও। এই 1 মাসে আমার মনের ভেতর যত কথা জমা হয়েছিল সব এতে লেখা আছে। আমি জানতাম সামনাসামনি বসে আমি সব বলতে পারবো না। আমার চোখ দুটো দেখো সূর্য, এখানে কি কোনো অভিনয় দেখতে পাচ্ছ? ডায়েরিটার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসতে চাইছিল। এই ডায়েরি দিয়ে আমি কি করবো আলো? আমি তো ডায়েরির শেষ পাতাটাকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছিলাম এই রক্ত মাংসের মানুষটাকে, যার হাসিতে আমার সকাল হতো আর যার অভিমানে আমার রাত নামতো। আজ আমরা কত দূরে চলে গেছি তাই না? মাত্র 1 মিটারের দূরত্বে বসে আছি, অথচ মনে হচ্ছে মাঝখানে একটা আস্ত আকাশ দাঁড়িয়ে আছে। আলো ঘড়ির দিকে তাকিয়ে চোখের জল মুছে বলল, আমার যাওয়ার সময় হয়ে গেছে সূর্য। বাসায় সবাই অপেক্ষা করছে। আজ রাতে আমার আংটি বদল। আলোর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আজই তোমার বাগদান, আর তুমি আমাকে আজকে ডেকেছো এই কথা বলার জন্য? হ্যাঁ, কারণ আমি অন্য কারো হওয়ার আগে শেষবারের মতো আমার সূর্যকে এক নজর দেখে যেতে চেয়েছিলাম। ভালো থেকো সূর্য, নিজের খেয়াল রেখো, আর পারো তো আমায় ভুলে যেও। আলো আর একটা মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আমি শুধু ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। টেবিলের উপর পড়ে রইল ওর চেনা সুবাস আর সেই ডায়েরিটা। আমার চারপাশটা যেন হঠাৎ করেই একদম অন্ধকার হয়ে গেল। রেস্টুরেন্ট থেকে কিভাবে যে মেসে ফিরলাম আমার মনে নেই।
রাস্তার জ্যাম, মানুষের কোলাহল কিছুই আমার কানে ঢুকছিল না। মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, আজ রাতে আমার আংটি বদল। যে হাতটা 5 বছর ধরে আমি আগলে রেখেছিলাম, সেই হাতটা আজ অন্য কেউ নিজের করে নেবে। মেষের অন্ধকার ঘরটায় এসে খাটের উপরে বসে পড়লাম। আলোর দিয়ে যাওয়া ডায়েরিটা হাতের মধ্যে নিলাম। পাতাগুলো উল্টাতে উল্টাতে ওর হাতের চেনা লেখাগুলো চোখের সামনে ভেসে উঠল। প্রতিটা পাতায় যেন আলোর কান্না লুকিয়ে আছে। আমি ডায়েরির পাতাগুলো হাত বোলাতে লাগলাম, আর মনে হতে লাগলো আলো আমার পাশে বসে কথা বলছে, আর সেই ডায়েরির পাতা থেকে যেন আলোর কণ্ঠস্বর ভেসে আসছে। ডায়েরির প্রথম পাতা, 1 জুন। আজ ব্রেকআপের 5 দিন হলো। সূর্য, তুমি কি ভাত খেয়েছো? আমি জানি তুমি খাওনি। মেসে রান্না করতে তোমার ভালো লাগে না। আমি না বললে তো তুমি দুপুরের খাবার বিকেলেও খাও না। মা আজকে জোর করে আমায় খাওয়াতে এসেছিল। আমি পারিনি সূর্য। প্রতিটা ভাতের লোকমা গলায় আটকে যাচ্ছিল। আমি তোমাকে খুব ভালোবাসতাম সূর্য, বিশ্বাস করো। আমিও তো তোমাকে ভালোবাসতাম আলো। তাহলে কেন আমাদের এভাবে আলাদা হতে হলো? কেন তোমার ফ্যামিলি আমাদেরকে একটু সময় দিল না? আমি তো ফেলনা ছিলাম না আলো। ডায়েরির পরবর্তী পাতা, 10ই জুন। আজ বাবা হাসপাতাল থেকে বাড়ি ফিরল। বাবার মুখের দিকে তাকাতে পারছি না। বাবা আমার হাতটা ধরে বলল, মারে, আমার আর কদিনই বা আয়ু। তুই যদি এই বিয়েটা করিস, আমি শান্তিতে মরতে পারবো। সূর্য, আমি তখন কি করতাম বলো? এক পাশে আমার জন্ম দেওয়া বাবা, অন্য পাশে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি। আমি বাবার জীবন ভিক্ষা চাইতে গিয়ে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিলাম সূর্য। চোখেতে জল আর বাঁধ মারল না। চিৎকার করে কেঁদে উঠলাম। কিন্তু তুমি তো আমাকে একটা বার বলতে পারতে আলো। আমি নিজে গিয়ে তোমার বাবার হাতটাকে ধরতাম, বলতাম আমি আপনার মেয়েকে রাজপ্রাসাদে রাখতে না পারি, কিন্তু আমার বুকের ভিতর ঠিকই আগলে রাখবো। কেন একটা সুযোগ দিল না আমাকে? রাত বাড়ার সাথে সাথে ঘরটার অন্ধকার যেন আরও গাঢ় হতে লাগলো। ঘড়িতে তখন রাত 10টা। এই মুহূর্তে হয়তো আলোর বাড়িতে উৎসবের আলো জ্বলছে। ও নতুন লাল রঙের শাড়ি পরে বসে আছে, সানাই পাচ্ছে, আর কোনো এক অচেনা পুরুষ এক অমায়িক আংটি পরিয়ে দিচ্ছে। ভাবতেই আমার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মোবাইলটাকে হাতে নিলাম। জানি ফোন করা বারণ, তাও মনটা মানল না। নাম্বারটিকে ডায়াল করলাম। রিং হচ্ছে। 1 বার, 2 বার, 3 বারের মাথায় ফোনটাকে ধরল। ওপাশে একদম নিস্তব্ধতা। হ্যালো, তুমি কি অন্য কারোর হয়ে গেলে? ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ। ও যেন বাথরুমে লুকিয়ে ফোনটাকে ধরেছে। সূর্য, কেন ফোন করলে এই সময়? প্লিজ আমায় আর দুর্বল করো না। আর কিছুক্ষণ পর আমার সই হবে। আমি আর তোমার আলো নই সূর্য। আমি এখন অন্য কারোর আমানত। একটা বার শুধু বলো আলো, আজ রাতে যখন ও তোমার হাতটাকে ধরবে, তোমার কি আবার কথা মনে পড়বে না? যখন ও তোমার চোখের দিকে তাকাবে, তুমি কি আবার সেই চেরা চোখ দুটো খুঁজবে না? চুপ করো সূর্য, দোহাই তোমার। এই প্রশ্নগুলো করে আমার বুকটা আর ভেঙে দিও না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখছিলাম, আমার মনে হচ্ছিল আমি একটা জ্যান্ত লাশ। আমার শরীরটা এখানে আছে সূর্য, কিন্তু আমার আত্মাটা তো সেই 5 বছর আগেই তোমার নামে লিখে দিয়েছিলাম। সেটা তো আর কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে কেন যাচ্ছ আলো? চলো না, সব কিছু ছেড়ে পালিয়ে যাই। অনেক দূরে চলে যাব আমরা, যেখানে কেউ আমাদেরকে চিনবে না। আমাদের কোনো বড় বাড়ির দরকার নেই। ছোট্ট একটা ঘরে আমরা দুজন দুজনকে ভালোবেসে কাটিয়ে দেব। অসম্ভব সূর্য। আমি পালিয়ে গেলে আমার বাবা কালকেই মারা যাবেন।
আমি একটা লাশের উপর দাঁড়িয়ে আমাদের ভালোবাসার সংসার সাজাতে পারবো না। তুমি তো আমায় ভালোবাসো সূর্য, তাহলে আমার বাবার খুনি আমায় বানিও না। আমাকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও। ঠিক আছে আলো, আমি আর তোমাকে আটকাবো না। ভালো থেকো, তোমার জীবনের সমস্ত সুখ যেন তুমি পাও। সূর্য, যদি পারো পরের জন্মে আমার জন্য একটু আগে আসো। এই জন্মে তো সময় আর নিয়তি আমাদের জিততে দিল না। ভালো থেকো আমার সূর্য। ফোনটা কেটে গেল, আর সেই সাথে কেটে গেল আমার জীবনের শেষ আলোটুকু। আমি ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে রইলাম। 5 বছরের সম্পর্কটা আজ অফিসিয়াল একটা মৃতদেহে পরিণত হলো। আমি জানালার বাইরে তাকালাম। রাতের আকাশটা কেমন যেন মেঘে ঢেকে গেছে, ঠিক যেমন আমার জীবনটা আজীবনের জন্য অন্ধকারে ঢেকে গেল। ব্রেকআপের প্রায় 2.5 মাস পার হয়ে গেছে। আলোর বিয়ের দিনটাও ঘনিয়ে আসছে। এই কয়েকটা দিনে নিজেকে একদম গুটিয়ে নিয়েছি। মেসের বন্ধুরা ভাবলো আমি দেবদাস হয়ে যাচ্ছি, কিন্তু তারা বুঝবে না যে ভিতরে ভিতরে একটা মানুষ যখন মরে যায় তখন বাইরে দাঁড়িয়ে রাখা বা না রাখার কিচ্ছু যায় আসে না। আজ বিকেলে অফিস থেকে ফেরার পথে পা দুটো কেমন যেন পার্কের দিকটা টেনে নিয়ে যাচ্ছিল, যেখানে আমরা প্রতিটা উইকেন্ডে এসে বসতাম। ঘাসের উপর একা বসেছিলাম। ঠিক তখনই দূর থেকে একটা চেনা অবয়ব এগিয়ে আসতে দেখলাম। আলো, কিন্তু ওর সাথে একজন ভদ্রলোক, খুব সম্ভবত ওর হবু বর। আলো হাসার চেষ্টা করছে, কিন্তু ওর চোখ দুটো বড্ড ক্লান্ত। হবু বরটি যখন আইসক্রিম কিনতে একটু দূরে গেল, আলো হঠাৎ করেই পার্কের বেঞ্চ থেকে উঠে আমার দিকে এগিয়ে এলো। ও হয়তো দূর থেকে আমাকে লক্ষ্য করেছিল। এখানে এই পার্কে আবার কেন এলে আলো? নতুন মানুষের সাথে নতুন স্মৃতি বানাতে? স্মৃতিকে এত সহজে অন্য কারোর সাথে বানানো যায় সূর্য? ও আমাকে জোর করে নিয়ে এলো, বলল বিয়ের আগে একটু বাইরে ঘুরে আসা দরকার। কিন্তু ও কি জানে এই পার্কের প্রতিটা ঘাসের টুকরো, প্রতিটা গাছের পাতা শুধু তোমার আর আমার নাম ধরে ডাকে? ওসব কথা এখন আর বলে কি লাভ আলো? ও তো এখন তোমার বর্তমান আর ভবিষ্যৎ। আমি তো এখন শুধু একটা অতীত, যা ডায়েরির পাতায় বন্দী হয়ে গেছে। ও কেমন মানুষ, তোমাকে ভালো রাখবে তো? মানুষ হিসাবে খারাপ না সূর্য, খুব যত্ন নেয়, খোঁজ নেয়। কিন্তু প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, আমার মনের ভেতরেও তেমনই একটা বিশাল অন্ধকার। ও যখন আমার হাত ধরে আমার কেমন যেন দম আটকে আসে। মনে হয় আমি অন্য কারোর অধিকার চুরি করছি। আমি ওর সাথে অভিনয় করে যাচ্ছি সূর্য, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। অভিনয় করো না আলো, প্লিজ। ও তো কোনো অপরাধ করেনি। ও তোমাকে ভালোবাসতে চাইছে। তুমি যদি ওর সাথে থেকেও আমার কথা ভাবো, তবে সেটা ওর সাথে অন্যায় হবে, আর আমাদের ভালোবাসার পবিত্রতা নষ্ট হবে। আমাকে একটাবার মন থেকে মুছে ফেলার চেষ্টা করো। কিভাবে মুছবো সূর্য? তুমি বলো না, কিভাবে মুছবো? সকালবেলা ঘুম থেকে উঠে যখন আয়নায় সিথির ফাঁকা অংশটা দেখি, আমার মনে হয় সেখানে তোমার নামের অধিকার ছিল। আগামী মাসে আমার বিয়ে। বিয়ের কার্ডে আমার নামের পাশে অন্য একটা নাম ছাপা হয়ে গেছে। তুমি কি আসবে না আমাদের বিয়েতে, শেষবারের মতো আমায় দেখতে? না আলো, আমার সেই বুকের পাটা নেই। লাল বেনারসি পরা আলো যে কতটা সুন্দর লাগে তা দেখার সৌভাগ্য হয়তো আমার লেখা নেই। আর আমি দেখতেও চাই না যে অগ্নির সামনে দাঁড়িয়ে তুমি অন্য কারোর গলায় মালা পরিয়ে দিচ্ছ। আমি দূর থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তুমি যেন সুখী হও। ও আসছে, আমি যাই সূর্য। একটা কথা মনে রেখো, আলো হয়তো অন্য কারোর ঘরে আলো জ্বালাতে যাচ্ছে, কিন্তু এই আলোর ভেতরে সূর্যটা সারা জীবন তুমিই থাকবে। ভালো থেকো। আলো দ্রুত পায়ে হবু বরের দিকে হেঁটে গেল। ভদ্রলোকটি ওর হাতে আইসক্রিম দিল, আর আলো ওর দিকে তাকিয়ে একটা কৃত্রিম হাসি দিল,
যে হাসিটার পিছনে লুকিয়েছিল 5 বছরের এক বুক হাহাকার। ও চলে গেল, আর আমি আবারও একা হয়ে গেলাম। পার্কের অন্ধকারটা যেন আবারও ঘন হয়ে নামল। আমি বুঝলাম আলো তো চলে গেছে ওর কর্তব্যের টানে, আর আমি রয়ে গেছি এক জীবন্ত লাশে, যার কোনো গন্তব্য নেই। রাত তখন ঠিক 9টা। আজ আলোর বিয়ে। সারা শহর জুড়ে যেন একটা উৎসবের আমেজ, শুধু আমার এই ছোট্ট ঘরটা ছাড়া। ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে জানালার পাশে এসে দাঁড়ালাম। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আকাশের মেঘগুলো যেন আজ আমার হয়ে কাঁদছে। টেবিলের উপর রাখা সেই ডায়েরিটা শেষবারের মতো হাতে নিলাম। শেষ পাতায়ও লিখেছিল, সূর্য, আমি যেখানেই থাকি না কেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমারই থাকবো। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ডায়েরির পাতায়। হঠাৎ করেই আবার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা চেনা নাম্বার। বুকটা ধক করে উঠল। এই মুহূর্তে ও কেন ফোন করবে? কাঁপতে কাঁপতে ফোনটাকে কানে নিলাম। ওপাশ থেকে শুধু কান্নার আর ব্যাকগ্রাউন্ডের সারাইয়ের শব্দ আসছিল। হ্যালো, তুমি এই অবস্থায় কেন ফোন করেছ? তোমার তো এখন বিয়ের মণ্ডপে থাকার কথা। সূর্য, আমি মণ্ডপে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি। সবাই বাইরে অপেক্ষা করছে। আমার খুব ভয় করছে সূর্য, খুব ভয় করছে। আমি পারছি না। এই লাল বেনারসিটা আমার কাছে কাফনের কাপড়ের মতো মনে হচ্ছে। চোখের জল আর আটকে রাখতে পারলাম না। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়লাম। হ্যালো, নিজেকে শক্ত করো। আর মাত্র কয়েকটা মিনিট তো ব্যাপার। সব নিয়ম মেনে নাও। তুমি তো তোমার বাবার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলে। এখন পিছিয়ে গেলে যে সব কিছু শেষ হয়ে যাবে। আমি আয়নায় নিজেকে দেখছিলাম সূর্য। কপালে চন্দনের ফোঁটা, মাথায় টোপর, পরনে লাল শাড়ি, কিন্তু এই সাজের ভেতর আমি আমার সূর্যকে খুঁজে পাচ্ছি না। যখন পুরোহিত মন্ত্র পড়া শুরু করবে, যখন আমার হাতটা ওর হাতে তুলে দেওয়া হবে, আমি কিভাবে সইব সূর্য? তুমি একটাবার বলো, আমি কি সব ছেড়ে এখনই পালিয়ে আসবো তোমার কাছে? তুমি আমায় নিয়ে যাবে? না আলো, পাগল হয়েও না। এখন পালিয়ে এলে তোমার ফ্যামিলির সমাজে মুখ দেখাতে পারবে না। তোমার বাবা হয়তো এই আঘাত সইতে পারবেন না। তুমি তো আমাদের ভালোবাসাকে একটা পবিত্র রূপ দিতে চেয়েছিলে কর্তব্যের খাতিরে। তবে আজ কেন হার মানছ? তুমি যাও আলো, মণ্ডপে যাও। ওপাশ থেকে দরজায় কড়া নাড়া শব্দ পাওয়া গেল। আলোর মা ওকে ডাকছেন। মা ডাকছে সূর্য, আমার সময় শেষ। আমার জীবনের শেষ কথাটি শুনে রাখো। আজ থেকে আমি অন্য কারো স্ত্রী হতে পারি, কিন্তু এই মনের মন্দিরে কোনো দিন অন্য কেউ জায়গা পাবে না। তুমি ভালো থেকো সূর্য, নিজের যত্ন নিও। আমার সূর্যকে আমি অন্য কারোর হতে দিলাম না, ও শুধু আমারই রইল। ভালো থেকো আলো, খুব ভালো থেকো। ঈশ্বর যেন তোমাকে সব সুখ দেন। ফোনটা কেটে গেল। আমি ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে রইলাম, যেখানে আর কোনো দিন আলো নামটা ভেসে উঠবে না। ঘরের কোণে রাখা আমাদের সেই তোলা শেষ ছবিটার দিকে তাকালাম। ছবিতে আমরা দুজনে কতটা হাসছিলাম, অথচ আজ। বাইরে তখন বৃষ্টির বেগ আরও বেড়েছে। সানাইয়ের সুরটা যেন আমার মনের ভিতরে একটা করুণ বিদায় গীতি গাইছে। আমি ডায়েরিটাকে বন্ধ করে ড্রয়ারের ভিতরে রেখে দিলাম। আলো ওর জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে, আর আমি রয়ে গেলাম আলোর দেওয়া সেই স্মৃতির অন্ধকারে। আমাদের গল্পটা হয়তো পূর্ণতা পেল না। সমাজ আর বাস্তবতার কাছে আমরা হেরে গেলাম, কিন্তু ভালোবাসার গভীরতায় আমরা ঠিকই জিতে গেলাম। আলো অন্য কারোর ঘরে আলো জ্বালবে ঠিকই, কিন্তু ওর মনের আকাশে সূর্য হয়ে আমি সারা জীবন রয়ে যাব। এই 1 মাসের নীরবতা, আজ রাতের এই চিরতরে হারিয়ে যাওয়া, এটাই হয়তো আমাদের ভাগ্যের লিখন ছিল।